আসসালামু আলাইকুম। পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা একটু বড় হওয়ার কারণে তোমরা কি করো, পুরো চ্যাপ্টারটাই বাদ দিয়ে দাও। চলো তোমাদের সুবিধার্থে এমন কিছু টপিক যেগুলো না পড়লেই নয়, ঠিক সেই টপিকগুলো তোমাদের বুঝিয়ে দেই। আর বোঝানো শেষ হয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যেই বুঝিয়ে দেব। যদি বোঝানো যখন শেষ হয়ে যাবে, তারপরে আমি দেখাবো যে এই টপিকগুলো থেকেই বোর্ডে কোন কোন প্রশ্ন আসছে আর কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। আশা করি সবগুলো প্রশ্নই কাভার হয়ে যাবে টপিকগুলোর মধ্যে থেকে। চলো শুরু করা যায়। এই চ্যাপ্টারের শুরুতেই কেমিস্ট্রি রিলেটেড কিছু জিনিস আছে, ওইগুলো খুবই সহজ, ওইগুলো বইটা পড়লেই বুঝতে পারবে। একদম মেইন টপিক থেকে আগাই, সেটা হচ্ছে পীড়ন। পীড়নটা কি? পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। ধরো এটা একটা যে কোনো বস্তু, তো এর এই ক্ষেত্রফলে যদি আমরা বল প্রয়োগ করি এফ পরিমাণ, এই ক্ষেত্রফলটা যদি হয় এ, তাহলে এই এ কে আমরা কি লিখতে পারবো? পাই আর স্কোয়ার। তাহলে পীড়ন হবে হচ্ছে এফ বাই এ। তাহলে এর একক কি হবে? একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। আর মাত্রা কি হবে? মাত্রা হবে হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা, এরপরে আসতেছে বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? এইটা তোমার মাথায় রাখতে হবে যে বিকৃতি হচ্ছে পরিবর্তন বাই আদি। এখন এটা আয়তন হলে যে আয়তনটা পরিবর্তন হয়ে গেছে সেই আয়তন ডিভাইডেড বাই পূর্বের আয়তন বা আদি আয়তন। এটা যদি যে কোনো দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে উপরে হবে হচ্ছে যে দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে গেছে, কম হতে পারে বেশি হতে পারে, সেই দৈর্ঘ্য ডিভাইডেড বাই পূর্বে যে দৈর্ঘ্যটা ছিল বা আদিতে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে বিকৃতির সূত্র। এখন আমরা যাব হচ্ছে পীড়নের বিকৃতি, যেই কারণে শুরুতেই পড়াইলাম, সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা কি? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই স্থিতিস্থাপক সীমাটা কি বলতো? যে ধর একটা রাবারটাকে আমরা টানলে কি বড় হয়, তো আবার ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে। এই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। তো যদি বস্তুটাকে টানতে টানতে এমন একটা অবস্থায় নিয়ে যায় যে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে না আসে, তাহলে এই লিমিটটাকে আমরা বলতে পারবো যে স্থিতিস্থাপক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। তো এই সীমার মধ্যে বস্তুটা স্থিতিস্থাপক থাকে, এই সীমার বাহিরে গেলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে না। ঠিক আছে, তাহলে এই সীমার মধ্যে মূলত এই সূত্রটা কার্যকর হবে। তাহলে আমরা কি পাইলাম? সামারি হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন বিভিন্ন প্রকার টপিকে যাব। 1 নাম্বার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। এখন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কি হয়? যে পীড়ন সবসময় সেম থাকে। ধরো যে কোনো একটা দৈর্ঘ্য চিন্তা করি, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যের আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এর পরে হয়ে গেছে হচ্ছে এল ড্যাশ। তাহলে কিভাবে এল ড্যাশ হলো? যদি এফ পরিমাণ বল দিই, তারপরে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল এল ড্যাশ। আচ্ছা, এটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়ে গেল কি? এল ড্যাশ। তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? স্মল এল ইকুয়ালস টু এল ড্যাশ মাইনাস। এখানে যদি আমরা হুকের সূত্র ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তার মানে পীড়ন কি? এফ বাই এ সমানুপাতিক বিকৃতি কি? এল বাই ক্যাপিটাল এল। এখন বলতে পারো যে ভাই বিকৃতি এল বাই ক্যাপিটাল এল কেন হলো? এক্ষেত্রে পরিবর্তন কত বলতো? কতটুকু বৃদ্ধি পাইছে? এই যে স্মল এল। এই কারণে এই উপরে আমরা কি পরিবর্তনের জায়গায় স্মল এল দিয়ে দিলাম। আর আদি দৈর্ঘ্য কত ছিল বলতো? আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে এই এল পরিমাণ, এই কারণে স্মল এল বাই ক্যাপিটাল এল দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পাইলাম এফ বাই এ ইজ প্রপোর্শনাল টু
L/L। এখানে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা সিম্বল হচ্ছে ওয়াই, ক্যাপিটাল এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এই ওয়াই হচ্ছে কি ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ওয়াই এর সূত্র হবে, এটাকে এইদিকে নিয়ে গেলে F/L/A স্মল এল। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির সূত্র। এরপরেই আসবে হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতির ক্ষেত্রে একই সূত্র, পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিকৃতির সমানুপাতিক, তাহলে কি হবে, পীড়ন মানে কি F/A, আগের মতো প্রপোর্শনাল টু, সমানুপাতিক চিহ্ন দিলে এরপরে আমরা কি লিখতে পারবো, বিকৃতি। সেই বিকৃতির সূত্রটা কি, পরিবর্তন বাই আদি। মনে করো আদিতে ছিল এইটা ভি পরিমাণ আয়তন, এরপরে মনে করো যে চাপ দেওয়ার কারণে বা কিছু পরিমাণ বল দেওয়ার কারণে এর আয়তন হয়ে গেছে এতটুকু। এই যে পরিবর্তনটা হইলো, ধরলাম ছোট হাতের ভি বা ডেল ভি, তাহলে হবে কি পরিবর্তন ডিভাইডেড বাই আদিতে ছিল এই ভি পরিমাণ। তাহলে এখানে যে ধ্রুবকটা আসতেছে সেটা মনে রাখবা, আয়তন গুণাঙ্ক বি ডেল ভি বাই ভি। তাহলে এই বিটা কি দাঁড়াইলো, আয়তন, আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। তাহলে তাহলে দেখো এই F/A কে আমরা কি লিখতে পারি, চাপ পি বি ডেল ভি বাই ভি। তাহলে বি আসবে হচ্ছে পি ভি বাই ডেল ভি। তো আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র পাইলাম এইটা, পি ভি বাই ডেল ভি। আর ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে সূত্র পাইলাম আমরা F/L/A/L। আচ্ছা, এরপরে এরপরে আসতেছে হচ্ছে ক্রিনতন গুণাঙ্ক। ক্রিনতন বিকৃতি। ক্রিনতন বিকৃতিটা কি, দেখো যে এরকম একটা বস্তুকে এই বরাবর আমরা বল দিলাম। তো এই বরাবর যদি আমরা বল দিই তাহলে কি হবে, ধরো একটা বই নিয়ে বইয়ের উপরের অংশে এরকম করে বল দিচ্ছ, দেখতে পারবা যে এটা তো আদিতে ছিল, এইখান থেকে এইরকম করে সরে যাবে। নিচেরটাকে যদি স্থির রাখা হয় ভূমির সাথে, তাহলে এরকম করে একটা বিকৃতি হবে। বিকৃতিটা মূলত এইরকম হলো যে থিটা পরিমাণ সরে গেল। এক্ষেত্রে কি হবে, এতটুকু যদি হয় এক্স আর এতটুকু যদি হয় এইচ, তাহলে বিকৃতি, এক্ষেত্রে বিকৃতি কি হবে, এক্ষেত্রে বিকৃতি হচ্ছে, মাথায় রাখবা, বিকৃতি হচ্ছে ট্যান থিটা বা বিকৃতি হচ্ছে থিটা, এটা মনে রাখবা। তাহলে বিকৃতিকে থিটাও বলতে পারবো, ট্যান থিটাও বলতে পারবো, কারণ এই ক্ষেত্রে যে থিটার মান এটা খুবই ছোট, যেটা অলমোস্ট ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু, এই সূত্র দেখো X/H লেখা যায়। তাহলে বিকৃতির জায়গায় আমরা থিটাও লিখতে পারি অথবা X/Hও লিখতে পারি। এক্ষেত্রে যদি হুকের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিকৃতি কি, থিটা। তাহলে দেখো এখানে যে ধ্রুবক আসে সেই ধ্রুবকটা হচ্ছে ক্রিনতন গুণাঙ্ক। এন কি, ক্রিনতন গুণাঙ্ক। তাহলে এই ক্রিনতন গুণাঙ্ক সূত্র কি দাঁড়াইলো, N ইকুয়ালস টু F/A থিটা। ওকে, তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্কের একটা সূত্র পাইলাম, আয়তন গুণাঙ্কের একটা সূত্র পাইলাম, তারপর ক্রিনতন গুণাঙ্কের একটা সূত্র পাইলাম। সূত্রগুলো কি ছিল, যে ইয়ং এর গুণাঙ্ক সূত্র হচ্ছে F/L/A/L, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্কের সূত্র হচ্ছে PV বাই ডেল ভি, এরপরে হচ্ছে ক্রিনতন গুণাঙ্কের সূত্র হচ্ছে F/A থিটা। এই তিনটা সূত্র আমরা পাইলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পয়সনের গুণাঙ্ক। পয়সনের গুণাঙ্কের আগে এটা মনে রাখবে, বি কে আবার লেখা যায় 1/সংনম্যতা। সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের উল্টা মান, ঠিক আছে। তো
অনেক সময় প্রশ্নের সংনম্যতা দেওয়া থাকে, আয়তন গুণাঙ্ক দেওয়া থাকে না, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, উল্টো করে নেব, অর্থাৎ 1 বাই সংনম্যতা বসালে আমরা বি এর মানটা বা আয়তন গুণাঙ্কের মান পেয়ে যাব। তো ওয়াই বি এন সবগুলোর একক মাথায় রাখবা, সবগুলোর একক ও মাত্রা পীড়নের একক ও মাত্রা, পীড়নের একক ও মাত্রা, আর কিন্তু বিকৃতির কোনো মাত্রা নেই, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এরপরে যদি আমরা যাই নতুন একটা গুণাঙ্ক, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতটা কি দেখো, যে যখন একটা বস্তুকে আমরা টান দেই তখন বস্তুটা যেমন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, পাশাপাশি বস্তুটা চিকন হয়ে যায়, মানে বস্তুটার কি ক্ষেত্রফলটা কমে আসে। ধরো এটাকে আমরা টান দিচ্ছি, টান দিয়ে বড় করলাম, এই বস্তুটা তখন কি চিকন হয়ে যাবে, অর্থাৎ তার ক্ষেত্রফলেরও একটু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার যদি এটা গোলাকার হয় তার ব্যাসটা একটু কমে যাবে বা ব্যাসার্ধ কমে যাবে। তো এক্ষেত্রে পয়সনের অনুপাতকে যদি সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সেই সিগমা সূত্রটা হচ্ছে, উপরে আমরা লিখব ব্যাস বা ব্যাসার্ধ বিকৃতি ডিভাইডেড বাই নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, সামনে একটা মাইনাস, এটা মাথায় রাখতে হবে। তো এটা কি দাঁড়ায় সূত্রটা, সিগমা ইকুয়ালস টু ব্যাসের বিকৃতি কি, ধরো ব্যাস ডি দ্বারা প্রকাশ করলে পরিবর্তন বাই আদি, বিকৃতির সূত্র যা বলছিলাম তাই, ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি বলতো, এই একই রকম সূত্র, পরিবর্তন বাই আদি, এটা মাথায় রাখতে হবে। শুরুতে একটা মাইনাস, কেন, ব্যাস তো কমে যাবে, তার মানে ডেল ডি এর মানটা কি মাইনাস আসতেছে, ডেল ডি এর মান যদি মাইনাস আসে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যাবে, সিগমার মানটা প্লাস হবে। সিগমার মান সবসময় -1 থেকে, একটা জিনিস মাথায় রাখবে, সিগমার মান সবসময় -1 থেকে হাফের মধ্যে থাকে, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবে। ওকে, এরপরে দেখো যে এই সম্পর্কগুলা যে বের হলো, এদের নিজস্ব আবার সম্পর্ক আছে। নিজস্ব সম্পর্কগুলো কি, ধরো ওয়াই এন আর হচ্ছে বি, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে 9/y ইকুয়ালস টু 3/n প্লাস 1/b, এইটা। এরপর হচ্ছে যে ওয়াই এন আর সিগমা, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা। এরপরে দেখো যে ওয়াই বি আর সিগমা, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে y ইকুয়ালস টু 3b 1 মাইনাস 2 সিগমা। এই জিনিসগুলো কেন প্রয়োজন, অনেক সময় ওয়াই দিবে এন দিবে, তোমাকে বি বের করতে বলবে, অনেক সময় ওয়াই দিবে সিগমা দিবে এন বের করতে বলবে, অনেক সময় বি দিবে সিগমা দিবে ওয়াই এর মান বের করতে হবে। তো এই ওয়াইটা কি, ইয়ং এর গুণাঙ্ক, বিটা কি ছিল, আয়তন গুণাঙ্ক, এনটা কি ছিল, ক্রিনটন গুণাঙ্ক। আচ্ছা, আর সিগমা যেটা, সেটা কি, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। তো এই চারটার মধ্যবর্তী নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো হচ্ছে এগুলা। এগুলা ধরো একটু কম ইম্পর্টেন্ট, তারপরেও মনে রাখতে পারো। এই যে এতক্ষণ আমরা আয়তন বৃদ্ধি দেখলাম, তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি দেখলাম, এই যে বৃদ্ধিতে কি হয়, আমাদের শরীর থেকে কিছু পরিমাণ শক্তি খরচ করতে হয়, যার কারণে আমাদের কি কিছু পরিমাণ কাজ করতে হয়। এই কৃত কাজ বা এই আমাদের ব্যয়িত শক্তি বা যেই বস্তুটার উপর আমরা কাজ করলাম, তার মধ্যে সঞ্চিত শক্তির সমীকরণটা কি দেখো, যে সঞ্চিত শক্তি বা কৃত কাজ, এক্ষেত্রে সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু বা ই ইকুয়ালস টু বলতে পারো যে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এ। এখানে সবকিছু দেয়া থাকতে হবে, ম্যান্ডেটরি না। অনেক সময় কি হবে যে এই যে ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ এল, এই সূত্রটা ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যাবে এফ এল এ এল সবগুলোর মান দেওয়া আছে, কিন্তু ওয়াই এর মান দেওয়া নাই, তো এই সূত্র তখন ব্যবহার করতে পারবো না। এই সূত্র আগে ব্যবহার করে ওয়াই এর মান বের করতে হবে, বের করে
তারপরে এইখানে বসাই দিতে হবে। তাহলে এই দুইটা সূত্র তোমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের যে সূত্রটা তোমাকে অলরেডি শিখাইছি, সেই সূত্র থেকে দেখা যাবে যে স্মল এল এর মান বের করে নিয়ে এখানে বসাতে হলো, অথবা এ এর মান বের করে নিয়ে এখানে বসাতে হলো। তো এই সূত্রটার হেল্প নিয়ে তোমার এই সূত্রটা ব্যবহার করতে হবে সঞ্চিত শক্তির ক্ষেত্রে। আবার আয়তন বৃদ্ধির ক্ষেত্রে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ বি ডেল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। সূত্রগুলো ডিরাইভেশন দেখালে অনেক সময় নষ্ট হবে, তো ডিরাইভেশন ছাড়াই ডিরেক্ট সূত্র লিখে দিচ্ছে, এগুলো মনে রাখাটাই যথেষ্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে মোট সঞ্চিত শক্তি। এখন যদি আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি দেখি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে, এটাকে আয়তন দ্বারা ভাগ করে দিতে হবে। ডাব্লু কে আয়তন মানে কি, ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিলে আমরা পাই হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। তাহলে আমরা পাইলাম কি, সূত্রটা কি, যে একক আয়তনের সঞ্চিত শক্তির ক্ষেত্রে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। তাহলে আবার এখানে একটা জিনিস আমার মনে রাখতে হবে যে পীড়ন, যেটা একদম শুরুতে শিখছিলাম, সেটা হচ্ছে পীড়ন ইকুয়ালস টু ওয়াই গুণন বিকৃতি, বা ওয়াই এর জায়গায় অনেক সময় কি হবে, পীড়ন ইকুয়ালস টু বি গুণন বিকৃতি, মানে আয়তন গুণাঙ্ক গুণন বিকৃতি, অথবা অথবা এন গুণন বিকৃতি। এন হচ্ছে কি কৃন্তন গুণাঙ্ক, মানে যে কোনো প্রকার গুণাঙ্ক গুণন বিকৃতি। এখানে গুণাঙ্ক আর বিকৃতি যদি দেওয়া থাকে পীড়নের মান বের হবে, আবার পীড়ন আর গুণাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে বিকৃতির মান বের হবে। এগুলো বের করে আমরা কি একক আয়তনে সঞ্চিত শক্তির মান বের করতে পারবো। এরকম অনেক সিকিউ আছে, এই জন্য এগুলো আগে বলে রাখলাম যাতে তোমাদের সিকিউ সলভ করতে কোনো প্রকার সমস্যা না হয়। তোমরা যারা রংপুরে থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা আমার ফিজিক্স আর হায়ার ম্যাথ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখানে প্রতিটা ব্যাচে 10 থেকে 15 জন স্টুডেন্ট থাকবে, যাতে প্রতিটা স্টুডেন্টের সমস্যার উপর গুরুত্ব দেওয়া যায়। এখানে প্রতিদিন প্রতিটা চ্যাপ্টারের উপর রিভিউ দেওয়া হবে, আর পরের দিন সেই চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংক সমাধান করা হবে। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের প্রিপারেশন আমার মাধ্যমেই হবে অনেক সুন্দর আর গোছানো। এরপরে আরেকটা জিনিস জেনে রাখো, অসহ পীড়ন। সেই অসহ পীড়ন হচ্ছে কি, যে পীড়নটা সে সহ্য করতে পারবে, অর্থাৎ এই অসহ পীড়ন জিনিসটা হচ্ছে, নর্মালি পীড়নের ইয়েটা কি, যে সূত্র কি, এফ বাই এ, এখানে এফ বাই এ হবে, এটা মাথায় রাখবে। এটা কি, অসহ বল। তাহলে কি দাঁড়ালো, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল সর্বোচ্চ সে সহ্য করতে পারবে, তার সহ্য ক্ষমতার মধ্যে যে বলটা একক ক্ষেত্রফলের মধ্যে, সেটাই হচ্ছে অসহ পীড়ন। এটা মাথায় রাখবা। এটা অনেক সময় ম্যাথের মধ্যে চলে আসে গ নাম্বারে, অসহ পীড়ন বের করো, অথবা উদ্দীপক অসহ পীড়ন দেওয়া থাকে, বল বের করতে বলে, যে এটা এমন একটা বল যে বল ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সহ্য ক্ষমতাটাকে বুঝায়। ঠিক আছে, ধরো একটা বস্তু এমনি ঘুরতেছে, তো তোমাকে বললো যে এই বস্তুটা সর্বোচ্চ কত বেগে ঘুরতে পারবে, বস্তুটার বাইরের দিকে কি কাজ করবে বলতো, এফ সি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে। তাহলে দেখো যে এই ভি এর সর্বোচ্চ মান কখন পাবো আমরা, যখন এইটা হবে কি, এই এফটা হবে হচ্ছে অসহ অসহ বল। এই অসহ বলটা আমরা কোথা থেকে বের করব, যে পীড়ন পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ থেকে। এই পীড়ন যখন হবে অসহ পীড়ন, এই পীড়ন যখন হবে অসহ পীড়ন, তখন আমরা এই মানটা বসাই দিব। বসাই দিয়ে ক্ষেত্রফলের মান যদি জানি, তখন আমরা কি পাবো, অসহ বল, বা এটা কি বলতে পারি, সর্বোচ্চ বল যেটা সে সহ্য করতে পারবে, এর বাইরে গেলে সে ছিঁড়ে যাবে। এই বল থেকে আমরা কি সর্বোচ্চ বেগের মানটা পেতে পারি। এই রিলেটেড সিকিউ তোমাদের আসতে পারে। যশোর বোর্ড 2017 এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, যে 250 নিউটন ওজনের একটা সোনার বার এই দুইটা তার বহন করতেছে। আচ্ছা, তো এই দুইটা তার, এইটুক অংশ এই তারের পিতল, বাট এই তারটা পুরোটাই পিতলের, আর এই তারের বাকি অংশটা কিন্তু আবার স্টিলের। আচ্ছা ঠিক আছে, প্রতিটা তারের ইয়ে দেওয়া আছে, প্রতিটা তারের ক্ষেত্রফল দেওয়া আছে। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে তোমাকে এ, তারপরে বি তারের দৈর্ঘ্য বিকৃতি দিয়ে দিছে তোমাকে,
আচ্ছা, আর হচ্ছে ইয়ং এর গুণাঙ্কগুলো দিয়ে দিছে। এখন দেখো গ নাম্বারে তোমাকে কি বলছে, বি তারে একক আয়তনে সঞ্চিত শক্তি কত। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা কি ছিল বলতো। একক আয়তনে একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্রটা ছিল হচ্ছে ইউ ইকুয়ালস টু হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, রাইট? পীড়ন গুণন বিকৃতি। আচ্ছা, এখানে আমার বিকৃতির মান দিয়ে দিছে, দেখো বি তারের বিকৃতি কত, এত। তাহলে হচ্ছে এই বিকৃতির মানটা আমরা পাইলাম, এই বিকৃতির মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ আচ্ছা বলো তো এখানে পীড়নের মানটা কোথায় থেকে পাবো। পীড়নের মানের জন্য আমার এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখতে হবে, এইটার দিকে। দেখো এই তারটা পুরোটাই পিতলের, আর পিতলের ইয়ং এর গুণাঙ্ক দিছে, ঠিক আছে। আর ইয়ং এর গুণাঙ্ক এই হুকের সূত্রটা সেটা ছিল হচ্ছে পীড়ন ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক গুণন বিকৃতি। এখান থেকে আমরা ইয়ং এর গুণাঙ্কের মান বসাবো, মান বসায় আমরা পীড়নের মানটা পাবো। দেখো ইয়ং এর গুণাঙ্কের মান 1 ইন্টু 10⁻11 আর বিকৃতির মান এখনই বললাম 2.5 ইন্টু 10⁻³ 2.5 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু এত প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার বা এত প্যাসকেল। তাহলে এই মানটা নিয়ে আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি কি একক আয়তনে সঞ্চিত শক্তির মান। আচ্ছা, এটা সহজ ছিল। এখন ঘ নাম্বারটায় যাও, ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটায় বলছে বারের কোন প্রান্ত বেশি নিচু হবে। এখন প্রথমে এই দুইটার দৈর্ঘ্য একই ছিল, তার মানে এটা ছিল হচ্ছে ব্যালেন্সড অবস্থায়, এই জায়গাটা ব্যালেন্স অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হবে যে এইটার ধরো এল এ স্মল এল এ, এইটা ধরলাম স্মল এল বি, এই এল এ এল বি এর মান কম বেশি হবে, অর্থাৎ দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি, এই ওজনের কারণে যে দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণটা সেইটা একটু কম বেশি হবে। তো শুরুতে দৈর্ঘ্য একই ছিল কিন্তু কম বেশি হওয়ার কারণে কি হয়ে যাবে, ধরো এটা একটু বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পেল, হেলে যাবে এতটুকু, বুঝতে পারছো? তো এইটাই তোমাকে বের করতে বলছে কোন প্রান্ত বেশি নিচু হবে। তাহলে দেখো যে প্রথম তারের ক্ষেত্রে 0.8 মিটার পর্যন্ত এটা কিন্তু পিতল, আর এই তারে পুরোটা পিতল। তার মানে এই 0.8 মিটার বরাবর, এই যে 0.8 মিটার এইটুকুর এল এল সেম হবে, বাট এই 1.2 মিটারের যে এলটা বেরোবে আর হচ্ছে এই 1.2 মিটারের যে এলটা বেরোবে এটা আলাদা হবে। কেন বলো তো, কারণ এইটুকু অংশ কিসের, স্টিলের, আর এইটুকু অংশ কিসের বলতো, এইটুকু অংশ হচ্ছে পিতলের। তো স্টিল আর পিতলের এল এর মান অবশ্যই সেম হবে না, আলাদা হবে। কারণ কি, কারণ এই দুইটার ইয়ং এর গুণাঙ্কের মান, ইয়ং এর গুণাঙ্কের মান আলাদা আলাদা। তাহলে দেখো যে আমাদের অঙ্কটা করতে হবে 0.8 মিটারের জন্য না, 1.2 মিটারের জন্য। তাহলে হচ্ছে কি যে এল ইকুয়ালস টু 1.2 মিটারের, কি করছি ঘ নাম্বার না, মিটারের জন্য এল এ ও এল বি ধরে নিলাম, ঠিক আছে, এল এ ও এল বি ধরে নিলাম। তাহলে দেখো এ তারের জন্য আমরা কি পাইলাম, এ তারের জন্য এল হচ্ছে 1.2। আচ্ছা, সূত্রটা ডিরেক্ট ফেলে দিই। এ তারের জন্য সূত্রটা কি, আমরা কি শিখছিলাম, ওয়াই ইকুয়ালস টু ওয়াই এ দিলাম, ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ এল। আচ্ছা, এ তারের জন্য এটা এল এ, উভয় তারের ক্ষেত্রফল, উভয় তারের ক্ষেত্রফল এ কিন্তু সেম, তো এটাকে এমনই রেখে দিলাম, এ কে এ রাখলাম। আর উভয় তারই এই 250 নিউটন বল বহন করে, তাহলে বলটাকে আমরা সেমই ধরলাম, এফই ধরলাম। আর উভয় তারের দৈর্ঘ্যই হচ্ছে কত, এল এর মান কত 1.2, এটাও সেম। আচ্ছা, সমীকরণ বের হয়ে গেল। এরপরে যদি বি তারের জন্য বের করি, বি তারের জন্য, বি তারের জন্য সমীকরণটা কি দাঁড়াবে, ওয়াই বি ইকুয়ালস টু এফ
এল বাই এ এল বি। এখন বলটা আগের তারের জন্য যত ছিল 250 নিউটন, এক্ষেত্রে আমরা 250 নিউটনই ধরে নিলাম যে বলটা উভয়ই সমান বহন করতেছে। এক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হচ্ছে, এই 1.2 এর জন্য 1.2 এর জন্য আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা এতটুকুর জন্য বের করাটাই যথেষ্ট, যেহেতু বাকি অংশ এরও পিতলের এইটুকু অংশ যেহেতু আলাদা আলাদা ম্যাটেরিয়ালের, এই কারণে এইটুকু অংশের জন্য আমরা বের করতেছি। এইটুকু অংশে কত, 1.2 মিটার। এই এল এর মান উভয় ক্ষেত্রে 1.2 মিটার, 1.2 এক্ষেত্রে 1.2। এরপর হচ্ছে ক্ষেত্রফল উভয় ক্ষেত্রে সেম, দেখো প্রতিটা তারের ক্ষেত্রফল 2.5 × 10⁻⁷। সেম হলে আমাদের আর মান বসাতে হবে না, ওগুলোকে অমনই রেখে দিলাম। সমীকরণ 1, আর এটা হচ্ছে সমীকরণ 2। এখন দেখো 2 ডিভাইডেড বাই যদি 1 করি তাহলে কি দাঁড়ায়, YB বাই YA ইকুয়ালস টু এই FL বাই ALB ভাগ FL বাই ALA। আচ্ছা দেখো এখান থেকে আসতেছে YB বাই YA ইকুয়ালস টু LA বাই LB। বাকিগুলো কাটা চলে গেল, FL ভাগ হয়ে গেছে, এই জন্য কাটা, A আর A ভাগ হওয়ার কারণে কাটা চলে গেল। তাহলে YB বাই YA ইকুয়ালস টু কি দাঁড়াইলো, LA বাই LB। তাহলে আমরা কি পাইলাম, LA বাই LB ইকুয়ালস টু YB বাই YA। এখন YB এর মান দেখো কত দেওয়া আছে, YB বলতে এই যে পিতলের অংশটুকু, আর YA বলতে এই স্টিলের অংশটুকু। তো YB এর জন্য আমরা বসাবো কত, পিতলেরটা কত, 1 × 10⁻11, 1 × 10⁻11 ডিভাইডেড বাই স্টিলের ক্ষেত্রে আমরা বসাবো 2 × 10⁻11। তাহলে দেখো 1/2 আসলো। তাহলে আমরা কি বুঝলাম যে L2LA আর যদি গুণ করে দিই 2LA ইকুয়ালস টু LB, তার মানে LB LA এর ডাবল, সো LB গ্রেটার দেন LA। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, LB গ্রেটার দেন LA, তার মানে হচ্ছে যে বি তারটা একটু বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তার মানে এইটা কি এইদিকে বেশি ঝুঁকে যাবে, এই যে বারটা সেই বারের বি তারের প্রান্তটুকু একটু বেশি নিচু হবে। ওকে, সিলেট বোর্ড 2017 এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো। এই প্রশ্নে বলছে কি যে একটি তারে 10 কেজি ভর ঝুলানোয় দৈর্ঘ্য দ্বিগুণ আর ব্যাস 3/4 হয়ে যায়। মানে এখানে দুইটা তার না, এটা হচ্ছে একটা মোটা তার ছিল প্রথমে, এই তারটার দৈর্ঘ্য ছিল L, ভর ঝুলাইলাম M পরিমাণ, যার কারণে দৈর্ঘ্যটা কি চিকন হয়ে গেল আর লম্বা হয়ে গেল। তো এতে করে কি হলো যে এই দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, দৈর্ঘ্য দ্বিগুণ হওয়ার পরে আবার দেখতেছি কি তার ব্যাসটা 4/3 হয়ে গেল, অর্থাৎ 3/4 হয়ে গেল। এক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে, উদ্দীপকের তারে পয়সনের অনুপাত, আর বলছে কি যে তারের ব্যাস এত হলে কোন পদার্থের তৈরি। আচ্ছা ঠিক আছে, গ নাম্বারে যাই, পয়সনের অনুপাতের সূত্র। তাহলে দেখো যে সিগমা পয়সনের অনুপাতের সূত্র হচ্ছে ডেল ডি বাই ডি ডিভাইডেড বাই, এটা হচ্ছে কি বিকৃতি, এটা হচ্ছে ব্যাস বিকৃতি, ঠিক আছে, ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি L বাই L, এটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এই মানগুলো আমরা বের করে ফেলি এখান থেকে। শুরুতে একটা মাইনাস ছিল, এই মানগুলো বের করলে ডেল ডি আসবে হচ্ছে D2 মাইনাস D1। তো D2 শেষে ছিল কত, 3D/4, আর হচ্ছে শুরুতে ছিল হচ্ছে D, তাহলে আসতেছে হচ্ছে -1/4 ইন্টু D। এরপরে L/L আসতেছে কত, স্মল এল এর মানটা বের করে ফেলি। স্মল এল হচ্ছে L2 মাইনাস L1, L2 হয়ে গেছে ডাবল, মাইনাস L আগে ছিল, মাইনাস করলে শুধু L দাঁড়াচ্ছে। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই
তাহলে পাবো হচ্ছে ডেল ডি কত, -1/4 ডি বাই আবার ডি, তারপরে স্মল এল কত, ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল, এটা কাটা চলে গেল, এই ডি ডি কাটা চলে গেল, তাহলে থাকলো কত, শুরুতে একটা মাইনাস, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হবে 1/4। এটা হচ্ছে সিগমা এর মান কত, 0.25। ওকে, এই গেল গ নাম্বার। এরপরে যদি আমরা ঘ নাম্বারে যাই, ঘ নাম্বারে কি বলছে, তারটি কোন পদার্থের তৈরি, এর জন্য একটা আমাকে চার্ট দিয়ে দিছে। চার্টটার দিকে খেয়াল করলে দেখতে পাবা যে এখানে অ্যালুমিনিয়ামের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, লোহার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তামার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারপর ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। তো আমরা মূলত ইয়ং এর গুণাঙ্ক বের করব, যার সাথে মিলবে সেই পদার্থের তৈরি, এটা আমরা বুঝে যাব। কারণ ঘ নম্বরে বলছে ব্যাস যদি এত হয় কোন পদার্থের তৈরি, তো ব্যাস এত হলে ওয়াই বের করব, ওয়াই বের করে চেক করে বলে দেব কোন পদার্থের তৈরি। আচ্ছা, দেখো ঘ নাম্বারে ডি কত দিছে, ডি হচ্ছে 4.22 ইন্টু 10⁻²। আচ্ছা, মিলিমিটার। ওয়াই এর সূত্র কি বলতো, ওয়াই এর সূত্র হচ্ছে এফ এল বাই এ এল। তাহলে এফটা কি বলতো, এফ হচ্ছে এম জি, আর এম দিয়ে দিছে দেখো 10 কেজি, আমার 10 গুণন 9.8, 98 নিউটন বের হয়ে গেল। এরপরে আর কি লাগবে, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এলই থাকলো, এল ইকুয়াল এল। তারপরে হচ্ছে এই স্মল এল এর মানটা দেখো, স্মল এল এর মান আমরা সি তে বের করছি কি 2l মাইনাস এল, 2l মাইনাস এল ইকুয়াল এল। এরপরে দেখো যে কি বাকি থাকলো, ক্ষেত্রফলের মান বাকি থাকলো। আচ্ছা, এটা তো ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধর মান পাবো কত, d/2 ইকুয়ালস টু 2.11 ইন্টু 10⁻² মিলিমিটার। ব্যাসার্ধ কেন বের করলাম বলো তো, কারণ এ ইকুয়ালস টু আমরা কি জানি, এ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এই সূত্র দিয়ে এই আর এর মান আমরা এখানে বসাই দিব, বসাই দিয়ে আমরা কি এইটা মিলিমিটারে দেওয়া আছে, চাইলে তুমি মিটারে নিতে পারো, মিটারে নিতেই হবে আর কি, যে 2.11 ইন্টু 10⁻, যদি 1000 দ্বারা ভাগ করি হয় 10⁻5 মিটার। তো এই মানটা যদি বসাই দিই তাহলে এত মিটার স্কোয়ার আমাদের ক্ষেত্রফলের মান আসবে। সেই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে দেখো এফ এর মান হচ্ছে কত, 98, এল তো এল, আর হচ্ছে এ এর মান আমরা ওইখান থেকে পাইলাম, ওইটা বসাই দিলাম, আর স্মল এল এর মানও ক্যাপিটাল এল, এল এল কাটা গেল, 98 বাই এই ক্ষেত্রফলের যে মানটা আসলো সেটা করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 7 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই এটার এককও ছিল নিউটন পার মিটার স্কোয়ার। তো এই মানটা কার সাথে মিলতেছে, অ্যালুমিনিয়ামের সাথে মিলতেছে, তার মানে আমরা এখান থেকে বুঝে গেলাম, সুতরাং অ্যালুমিনিয়ামের তৈরি, সুতরাং পদার্থটা ছিল কার, অ্যালুমিনিয়ামের। কোন পদার্থের তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি, তারটা ছিল অ্যালুমিনিয়ামের তৈরি। আশা করি তোমরা বুঝতে পারছো।